স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প রহস্যময় বাড়ি। কুচবিহার ও ভুটানের মাঝখানে জয়ন্তী পাহাড়। খবর পেলুম তারই কাছাকাছি অরণ্য প্রদেশে বেড়াতে এসেছে হিমালয়ের পারাবতরা। এ হচ্ছে একরকম বড় জাতের পায়রা, পাখি শিকারীদের কাছে বিশেষ লোভনীয়। পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম বিপিনের সঙ্গে। বিপিন বন্দুক ছুড়তে জানে না, কিন্তু শিকারের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসে। তাকেও দিলাম একটা রাইফেল বইবার ভার, কারণ যেখানে যাচ্ছি সে জায়গাটা নিরাপদ নয়। দৈবগতিকে যদি বড় জাতের বদমেজাজি চতুষ্পদ জীবের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে পাখি মারা ছড়রার বদলে দরকার হবে বাঘ মারা বুলেট। ছোট বড় মাঠ, ছোট বড় গাছ, ছোট বড় বন, দূরে যেন নীলাকাশের সঙ্গে মৌন ভাষায় আলাপ করছে জয়ন্তী শৈলশিখর। পরিপূর্ণ সূর্যকিরণে ঝলমল ঝলমল করছে সবুজে ছাওয়া নিসর্গ। মানুষের চিৎকার নেই, আছে কেবল গীতিকারী পাখিদের সাড়া। আর শোনা যায় থেকে থেকে একটি ছোট নদীর মৃদু কলধ্বনি। তার স্থানীয় নাম কি জানি না, কিন্তু এ মুল্লুকের সীমানা ছাড়িয়ে বৃহত্তর হয়ে সে নাম পেয়েছে লস্কাস নদী। দুপুর গেল, বিকেলও যায় যায়। বনে বনে ঘুরে ঘুরে ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছি। ঘুঘু দেখেছি, বক দেখেছি, শকুন, চিল দেখেছি, কিন্তু একটি মাত্র হিমালয়ের পারাবত দৃষ্টিগোচর হলো না। বিপিন বলল, বোধহয় আমাদের দেখে তারা আবার হিমালয়ের পথে মহাপ্রস্থান করেছে। না বিপিন, বোধহয় আমরাই ভুল খবর পেয়েছি। তারা এখানে বেড়াতে আসেনি। বিধি যখন বাম, তখন আজকের ডিনারটা ব্যর্থ না হয়ে যায় না? হ্যাঁ, কি বলো? ফিরে চলো। আমি এখনো হাল ছাড়িনি। আরো খানিকক্ষণ ধরে চলল ঘোরাঘুরি। তারপর সূর্যকিরণ যখন মাটি ছেড়ে বনস্পতিদের মাথায় মাথায় উড়িয়ে দিয়েছে আলোক পতাকা, তখন দেখা গেল এক গাছের ডালে বসে রয়েছে একটা ময়ূর। আমি বন্দুক তুললাম। বিপিন ব্যস্ত হয়ে আমার হাত ধরে বলল, আরে 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 করো কি? ময়ূর দেখে লোকে কবিতা লেখে, ওকে বধ করা মহাপাপ। জানো না তো বন্ধু, ময়ূরের মাংসে ভালো কাটলেট হয়। বিপিন তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বলল, তাহলে চুলোয় যাক কবিতা, আর চুলোয় যাক মহাপাপ। চিরনীরব করে দাও ওই কেকাগীতির গায়ককে। ততক্ষণে ময়ূরটা বুঝে ফেলেছে আমাদের অভিসন্ধি সন্দেহজনক। ডাল ছেড়ে হুশ করে উড়ে সে পাশের বনের ভিতর গিয়ে ঢুকল। বিপিন হতাশভাবে বলল, ওই যা, কাটলেটও হলো, পলাতক। ময়ূরের সন্ধানে আমিও ছুটতে ছুটতে বনের ভিতরে গিয়ে ঢুকলাম। বন ঘন হলেও বড় নয়। একটা ছোট পথ ধরে খানিক দূর এগিয়েই দেখলাম বনের পরেই রয়েছে ছোট একটা মাঠ। সে মাঠের ওপর গিয়ে দাঁড়িয়ে ময়ূরটাকে আর দেখতে পেলাম না বটে, কিন্তু অন্য একটা অভাবিত দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেলাম। সেই বাঘ, চিতা ও বুনো শূকরের মুল্লুকে নির্জন ও নিভৃত অরণ্যের বুকের ভিতর একখানি দোতলা বাড়ি। বাড়িখানা বড়ও নয়, ছোটও নয়, নতুনও নয়, পুরনোও নয়। দোতলা বারান্দার ওপাশে দেখা যাচ্ছে সারি সারি খড়খড়িওয়ালা 12টা দরজা। প্রত্যেক দরজাই খোলা। একতলাতেও রয়েছে অনেকগুলো খোলা জানলা। বাড়ির চারদিকে রেলিং দিয়ে ঘেরা, মাঝখানে ফটক, তাও বন্ধ নয়। বিপিন বলল, ময়ূরটা এই বাড়িতেই এসে ঢুকেছে। এমন সন্দেহের কারণ? নিশ্চয়ই এ কোনো মাথা পাগলা কবির বাড়ি, আর ময়ূরটা হচ্ছে তারই পোষা। বাড়ির মালিক কবি কিনা জানি না, তবে তার মাথায় যে বিলক্ষণ ছিট আছে এতে আর কোনো সন্দেহই নেই। ফটকের ভেতর ঢুকে একবার সাড়া দেব নাকি? যে মানুষ লোকালয়ে বাস করতে নারাজ, আমাদের সাড়া পেলে কি সে খুশি হবে? কি ওজোর দেখি আমরা গায়ে পড়ে আলাপ করব? বলবো বনে বনে ঘুরে তৃষ্ণার্ত হয়েছি, জল পান করতে চাই। বেশ, চলো। কিন্তু সত্যি কথা বলতে কি ভাই,
কৌতূহলের সঙ্গে সঙ্গে আমার কেমন ভয়ও হচ্ছে। গুটি গুটি ফটকের ভিতর গিয়ে ঢুকলাম। বাড়ির মালিক কবি হতে পারেন, কিন্তু ফটক ও বাড়ির মাঝখানকার বিস্তৃত জমির ওপরে কবিত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না। সেখানে আছে কেবল বুনো আগাছার জঙ্গল, নেই একটি মাত্র ফুলের চারাও। বাইরে থেকে আগে একতলার ঘরের খোলা জানলাগুলো দিয়ে ভিতরে উঁকিঝুঁকি মারতে লাগলাম। জনপ্রাণীকে দেখতে পেলাম না বটে, কিন্তু কোনো ঘরেই আসবাব বা তৈজসপত্রের অভাব নেই। ধুলো জঞ্জালহীন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বেশ বোঝা যায় প্রত্যেকটা ঘরই ব্যবহৃত হয় প্রত্যেক দিন। বিপিন বলল, কে জানে কোন নিরালা কোণে বসে কবিতার কাব্যলক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন। আমি বললাম, কিন্তু কবির সাঙ্গপাঙ্গরা কোথায়? একটাও চাকর বামুনের টিকি পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না যে। চলো সদর দরজায় গিয়ে ডাকাডাকি করে দেখা যাক কবির ধ্যান ভঙ্গ হয় কিনা। যথেষ্ট ডাকাডাকি হাঁকাহাঁকি করা হলো। চারদিক ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল আমাদের উচ্চ চিৎকারে, কিন্তু সমস্তই হলো অরণ্যে রোদন। বাড়ির ভিতর থেকে এলো না একটিমাত্র টুঁ শব্দ। আমি বিস্মিত হয়ে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আসবাবে পরিপূর্ণ, জনশূন্য অরক্ষিত বাড়ি, এ কি রহস্য? এ রহস্য ভেদ করতে হলে আমাদের বাড়ির ভেতরে অনধিকার প্রবেশ করতে হয় যে। যদিও সেটা হবে বেআইনি কাজ, তবু তা না করলে আমার কৌতূহল শান্ত হতে পারছে না। আর দেখো বিপিন, আমরা তো চোরের মতো ঢুকবো না, দস্তুর মতো সাড়া দিতে দিতে ভেতরে যাব। ঢুকে পড়লাম বাড়ির ভেতরে। তারপর, বাড়িতে কে আছেন? বাড়িতে কেউ আছেন বলে চেঁচাতে চেঁচাতে একেবারে গিয়ে দাঁড়ালুম মাঝারি আকারের এক উঠানের ধারে। উঠানের চারিদিকে ঘিরে দরদালান, মেঝে এমন তকতকে যে মনে হয় সদ্য সদ্য ধুয়ে ফেলা হয়েছে। দালান ধরে এগিয়ে এক কোণে পেলাম দোতলায় উঠবার সিঁড়ি। সজোরে পা ফেলে ও চেঁচিয়ে বাড়ি কাঁপিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। দোতলার দালান পেরিয়ে প্রথম ঘরে গিয়ে ঢুকলাম। সেখানা বেশ বড় সড়ো, নিশ্চয়ই বৈঠকখানা রূপে ব্যবহৃত হয়। মেঝেতে পাটাতনের উপরে সাজানো সারি সারি তাকিয়া, দেওয়ালে দেওয়ালে ছবি ও বড় বড় আয়না। ছাদ থেকে ঝুলছে দুটো মস্ত আলোর ঝাড়। ঘরের এক কোণে রয়েছে একটা মটকা জড়ানো বড় আলবোলা এবং দুটো রূপোর বাঁধানো হুঁকো। একাধিক মানুষের জন্য আসর প্রস্তুত, কিন্তু মানুষ নেই একজনও। বৈঠকখানার এক পাশের ঘরের দরজা দিয়ে গিয়ে ঢুকলাম আর একটা ঘরে, মাঝারি ঘর, কারো শোবার ঘর। মূল্যবান পালঙ্কে পুরু গদির ওপর পাতা শঙ্খ ধবল আস্তরণ। এখানে ওখানে রয়েছে মাথার বালিশ, গালবালিশ, পাশবালিশ। একদিকে একটা প্রকাণ্ড আলমারি, দরজায় তার আয়না বসানো। তার পাশে একটি গোল মার্বেলের টেবিল ও দুখানা গদি মোড়া চেয়ার। আর একদিকে একটা মস্ত লোহার সিন্দুক এবং একটা দেরাজ আলনা। আলনায় ঝুলছে খানকয় ধোপদস্তুর শৌখিন ধুতি এবং দুটো চুড়িদার পাঞ্জাবি। কিন্তু কে এই বিছানায় শোয় এবং এই সব জামা কাপড় পরে ওই গদি মোড়া চেয়ারে বসে? এই ঘরের ভিতর দিয়ে পেলাম আর একখানা ঘর, কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া আমাদের গা ছুঁয়ে সাঁ করে দালানের দিকে খোলা দরজাটায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল। এবং তারপরেই দালানের ওপর শুনলাম কার দ্রুত ও লঘু পায়ের চুটকির সুমধুর মিশ্রণ। এ কি আমার কানের ভ্রম? সেই মুহূর্তেই ঘরের ভিতরটাও ভরে উঠল ভুরভুরে বেল ফুলের সুগন্ধে। সবিস্ময়ে বললাম, বিপিন, শুনেছ? দালানে কার পায়ের জুতোর আওয়াজ তো শুনেছি। ঘরের ভিতরে কোনো গন্ধ পাচ্ছ না? পাচ্ছি বই কি, বেল ফুলের।
কিন্তু ভরা শীতকালে কখনো কি বেলফুল ফোটে? আমিও তাই ভাবছি। ঘরের ভিতরটা দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এখানে বাস করেন কোনো তরুণী মহিলা। একটা ড্রেসিং টেবিলের ওপর সাজানো রয়েছে হরেক রকম প্রসাধন সামগ্রী, রুজ, সিন্দুর, পাউডারের কৌটো, এসেন্স, তরল আলতা ও সুবাসিত তেলের শিশি প্রভৃতি। আলনাতেও ঝুলছে রঙিন শাড়ি, সেমিজ, সায়া ও ব্লাউজ প্রভৃতি। তন্ময় হয়ে এসব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আমার চোখ ক্রমেই ঝাপসা হয়ে আসছে। একটু তফাতে আর ভালো করে নজর চলছে না। চমকে মুখ তুলে জানলার বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্তগত এবং সন্ধ্যা প্রায় সমাগত। বন থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কাকলি এবং আকাশপথ দিয়ে বাসার দিকে যাত্রা করেছে দলে দলে হংস বলাকারা। বিপিন বলে উঠল, সর্বনাশ! এক্ষুনি চারিদিক অন্ধকার হয়ে যাবে। বনের ভিতরে শেষটা হারিয়ে বেঘরে মারা পড়বো নাকি? ঘরের মধ্যবর্তী দরজাগুলো দিয়ে দুটো ঘর পেরিয়ে দুজনেই দ্রুত পদে এসে পড়লাম আবার সেই বৈঠকখানায়। সেখানে আর এক অবিশ্বাস্য দৃশ্য। পাটাতনের বিছানার ওপর বসানো আছে বৃহৎ আলবোলাটা এবং তার শটকার রূপোর বাঁধানো নলের মুখটা পড়ে রয়েছে একটা তাকিয়ার উপরে। আমি একেবারে থ হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত। বিপিন বলল, আমি দিব্যি গেলে বলতে পারি খানিক আগেই আলবোলাটা নামানো ছিল মেঝের উপরে ওই কোণে। আমি বললাম, ঠিক তাই, কিন্তু এখন আর ও নিয়ে মাথা ঘামানোর সময় নেই, আগে বেরিয়ে পড়ি, চলো। একরকম দৌড়েই সিঁড়ি দিয়ে নেমে দালান পার হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালাম এবং ঠিক সেই সময় শুনলাম বাড়ির ওপর থেকে কারা পুরুষ ও নারী কণ্ঠে হা 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 করে হেসে উঠল। ছুটতে ছুটতে আঙিনা, ফটক ও মাঠ পেরিয়ে বনের কাছে এসে আবার একবার ফিরে দাঁড়ালাম। সেই সৃষ্টি ছাড়া বাড়ির জানলাগুলো দিয়ে আলো দেখা যাচ্ছে। আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠছে প্রত্যেকটা ঘর। বললাম, বিপিন, কারা আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করবার চেষ্টা করছে। বাড়ির সব ঘর তল্লাশ করতে পারলেই রহস্যের হদিশ পাওয়া যেত। আচ্ছা, কাল দুপুরে আবার সদল বলে এসে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। পরের দিন ফের না এসে ছাড়িনি এবং এসেছিলাম সদল বলে। বলা বাহুল্য, দলের কোনো লোকই আমাদের দুজনের কথা সত্যি বলে গ্রহণ করেনি। বনের যথাস্থানে এসে জিজ্ঞাসা করলাম, বিপিন, ময়ূরটা কাল ওই গাছের ডালটায় বসেছিল তো? হ্যাঁ। তার পিছনে পিছনে আমরা ওই সরু পথটা দিয়ে বনের ভিতরে ঢুকেছিলাম তো? হ্যাঁ। এসো সবাই আমাদের সঙ্গে। পথ ধরে বনের ভিতর ঢুকলাম বটে, কিন্তু মিনিট তিনেক পা চালানোর পরেই পথ হয়ে গেল একেবারে বন্ধ। সামনে দাঁড়িয়ে আছে ঘন কাটা গাছের দুর্ভেদ্য অরণ্যের প্রাচীর, আর সেখান দিয়ে এক পা অগ্রসর হবারও উপায় নেই। বিস্মিত হয়ে বেরিয়ে এসে আমরা অন্য কোনো পথ খুঁজতে লাগলাম, আর কোনো পথই নেই। আগেই বলেছি বনটা বড় নয়, তার চারদিকে ঘুরে আসতেও বেশি সময়ের দরকার হলো না, কিন্তু কোনো দিক দিয়েই ভিতরে প্রবেশ করবার পথ পাওয়া গেল না। বনের ভিতরেই থেকে গেল বনের রহস্য। আজ যারা সঙ্গে এসেছিল তারা এক বাক্যে স্বীকার করলো, গাঁজার ধোঁয়াতে যে গল্প শুরু হয় তা শেষ হয় গাঁজার ধোঁয়াতেই। আচ্ছা ধাপ্পা জেনেছো বাবা, আমাদেরও মিছে কাদা ঘেটে মরতে হলো। আমাদের জবাব দেবার কোনো মুখ নেই। স্টোরিজ আনফোল্ডে আজ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প রহস্যময় বাড়ি। বিপিনের চরিত্রে সৌরভ সরকার এবং গল্প পাঠে তমজিৎ দাস। স্টোরিজ আনফোল্ডের গল্প কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এটুকু তো আমরা আশা করতেই পারি আপনার কাছ থেকে। আপনি যদি চান আপনার গল্প স্টোরিজ আনফোল্ড পারফর্ম করুক ইউটিউবে, তাহলে আমাদেরকে মেল করতে পারেন আমাদের ডিটেলসে দেওয়া মেল অ্যাড্রেসে।
আপনার গল্প যদি আমাদের ভালো লাগে তাহলে তা আমরা আপনাকে সরাসরি জানাবো। গল্পে যে পিডিএফ পাঠাবেন অবশ্যই তাতে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।